নদীর ধারে মোরল সাহেব তার পুরনো জিনিসপত্র ফেলে দিচ্ছিলেন। জিনিসগুলো তার দাদার দাদার আমলে, অনেক পুরাতন। তার কাছে এগুলোর কোনো মূল্যই নেই। মোরল সাহেব সেগুলো নদীতে ফেলবেন, ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় রহিম। মোরল মশাই, এই জিনিসগুলো ফেলছেন কেন? আহ রহিম, দেখছিস না এগুলো সব পুরনো জিনিস, সেই আমার দাদার দাদার আমলের, বহু পুরনো, কোনো কাজে লাগবে না, তাই ফেলে দিচ্ছি। রহিমের চোখ আটকে যায় জিনিসপত্রের স্তূপের মাঝে। একটি পুরনো আয়না, ময়লায় ঢাকা পড়ে আছে। আয়নাটির কাঁচ কিছুটা ঘোলাটে। মোরল মশাই, এগুলো ফেলবেন না, আমাকে দিয়ে দিন। বিশেষ করে ওই আয়নাটা, ওটা তো এখনো ভালো আছে, হয়তো একটু ময়লা হয়ে গেছে। হ্যাঁ, না না, এগুলো আমি কাউকে দেব না, সব ফেলে দেব। আমরা গরিব মানুষ মোরল মশাই, আমাদের তো জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। আমাদের ঘরে একটাও আয়না নেই। আমার মেয়েটা আজ অনেক দিন ধরে একটা আয়নার জন্য বায়না ধরছিল। অনুগ্রহ করে শুধু ওই আয়নাটা আমাকে দিয়ে দিন। এই পুরনো ভাঙাচোরা আয়না দিয়ে তুই কি করবি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যা, কিন্তু মনে রাখিস। আপনাকে অনেক ধন্যবাদ মোরল মশাই, আপনি সত্যিই অনেক ভালো মানুষ। রহিমের চোখ আটকে যায় জিনিসপত্রের স্তূপের মাঝে। একটি পুরনো আয়না, ময়লায় ঢাকা পড়ে আছে। আয়নাটির কাঁচ কিছুটা ঘোলাটে। রহিম আয়নাটা পেয়ে খুব খুশি হয়। সে যত্ন করে আয়নাটি তুলে নেয়। রহিম আয়নাটি তার বাসায় নিয়ে আসে। তার ছোট মেয়ে আয়নাটি দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। বাবা বাবা, তুমি আমার জন্য আয়না এনেছো? আমি কতদিন ধরে একটা আয়নার জন্য তোমাকে বলছিলাম। রহিম আয়নাটি খুব সুন্দর করে পরিষ্কার করে। পরিষ্কার করার পর রহিমের মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখতে বায়না ধরে। সে আয়নার দিকে তাকিয়ে হাসে, অবাক হয়ে নিজের প্রতিচ্ছবি দেখে। বাবা বাবা, দেখো আমাকে কি সুন্দর লাগছে, একদম পরীর মতো, তাই না? রহিমও অবাক হয়ে দেখে তার মেয়েকে আয়নায় এক ছোট্ট পরীর মতো দেখাচ্ছে। নিষ্পাপ হাসি, উজ্জ্বল চোখ, নিখুঁত ত্বক। বাস্তবে তার মেয়ে সুন্দর হলেও তার প্রতিচ্ছবিতে এক অসাধারণ জ্যোতি দেখা যায়। এটা কি করে হতে পারে? এটা মনে হয় আমার চোখের ভুল। আচ্ছা, আমি নিজে একটু দেখি তো। এরপর রহিম নিজেই আয়নার সামনে দাঁড়ায়। তার মুখে তখন পরিশ্রমের ছাপ, কিছুটা ক্লান্ত। কিন্তু আয়নার সামনে যখন সে নিজের প্রতিচ্ছবি দেখে, সে অবাক হয়ে যায়। আয়নায় তার মুখে কোনো দাগ নেই, কোনো ক্লান্তির ছাপ নেই। চেহারাটা সুস্থ, সতেজ, আর মুখে এক সুন্দর হাসি। এটা কিভাবে সম্ভব? আমি তো এমন নই। বাবা, তোমাকে তো বেশ ভালো লাগছে। আমাকেও দাও না, আমিও দেখব আমাকে আয়নায় কেমন লাগে। নিশ্চয়ই আমাকেও রানীর মতো লাগবে দেখতে। রহিমের বউ কৌতূহলী হয়ে ওঠে। সে আগ্রহ নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। যখন সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে, তার মুখ থেকে সাপের মতো জিভ বের হচ্ছে। এটা কি? এটা আসলে সত্যি প্রকাশ করার আয়না। মানুষের ভেতরের রূপ, তার আসল চরিত্র এই আয়নায় ধরা পড়ে। শুনেছিস, রহিমের কাছে নাকি একটা জাদুর আয়না আছে। সেই আয়নায় মানুষের আসল রূপ দেখা যায়। কি বলিস? এটা কি সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আমিও শুনেছি রহিমের বউয়ের মুখ থেকে নাকি সাপের জিভ দেখা গেছে, কারণ সে নাকি সবার সাথে কুটনামি করে বেড়ায়। আমাদেরও দেখতে হবে এই গ্রামের সব থেকে দুষ্টু লোক কোনটা, কে কেমন তা আমাদেরও জানতে হবে। আপনারা শান্ত হন। এই আয়না ভালো নয়। এটা মানুষের ভেতরের সত্য প্রকাশ করে। এতে অনেকের কষ্ট হতে পারে। কেউ আর তার কথা শুনতে চায় না। সবাই রহিমকে এক প্রকার ধাক্কা দিয়ে আয়নার সামনে দাঁড়াতে চায়।
গ্রামের লোকজনে ভিড়ে রহিমের বাড়িতে যেন একটি মেলা বসে যায়। যে যার মতো করে আয়নার সামনে দাঁড়ায়। একে একে তাদের ভিতরের রূপ প্রকাশ হতে থাকে। প্রথমেই একজন অত্যন্ত ধার্মিক হুজুর ব্যক্তি আয়নার সামনে দাঁড়ায়। সবাই তাকে গ্রামের সবচেয়ে ভালো মানুষ বলে জানত, কিন্তু আয়নার সামনে দেখা যায় তার চেহারা বিভৎস লাগছে। তার মুখে লোভ আর হিংসার ছাপ। গ্রামের মানুষেরা অবাক হয়ে যায়, এমন ধার্মিক মানুষের ভিতরের রূপ এতটা ভয়ঙ্কর হতে পারে। এরপর একজন আয়নার সামনে দাঁড়ায়। তিনি গ্রামের সবার চেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, ধর্মীয় বিষয়ে উপদেশ দিতেন। কিন্তু আয়নার সামনে তার চেহারা ঘুষখোরের মতো লাগছে। তার হাতে নোটের বান্ডিল আর মুখে মিথ্যা বলার ছাপ স্পষ্ট। দেখা যায় তিনি মানুষকে ধর্মীয় ভয় দেখিয়ে টাকা নিতেন, মিথ্যা বলে মানুষের কাছ থেকে অর্থ নিতেন। এভাবে অনেকে আয়নার সামনে দাঁড়ায় এবং তাদের ভিতরের গোপন সত্য, তাদের চারিত্রিক দুর্বলতা, তাদের অসততা প্রকাশ হতে থাকে। কেউ লোভী, কেউ খুনি, কেউ ঠকবাজ, কেউ শয়তান। আয়না সবার আসল রূপ উন্মোচন করে দেয়। রহিম, আছো? এই আয়নাতে আমার নিজের প্রতিচ্ছবিটা একটু দেখে নি। আমি তো এই গ্রামের সব থেকে সৎ আর ভালো মানুষ। আমার মধ্যে কোনো খুঁত নেই। আমি তো ফেরেশতা। মোড়ল মশাই, আপনি কেন আয়নার সামনে দাঁড়াবেন? আপনার তো কোনো দরকার নেই। চুপ কর। তুই কে আমাকে আটকানোর? আমি তোকে আয়নাটা দিয়েছি, তাই আমি সবার আগে দেখব। মোড়ল সাহেব জোর করে আয়নার সামনে দাঁড়ায়। তখন এক বীভৎস দৃশ্য ফুটে ওঠে। মোড়ল সাহেবের চেহারার পরিবর্তে একটি শয়তানের প্রতিবিম্ব দেখা যায়। সেই শয়তান দেখতে অনেকটা জিনের মতো। তার চোখ দুটো রক্ত লাল, মাথায় শিং, দাঁতগুলো বড় বড় রাক্ষসের মতো বেরিয়ে আছে। এই দৃশ্য দেখে রহিম অবাক হয়ে যায়। কই, আমি তো কিছু দেখতেই পারছি না। আমাকে কেমন লাগছে বল? আর এটা আমার আয়না, আমি তোকে দিয়েছিলাম। এখনই এটা আমাকে দিয়ে দে। এই আয়না দিয়ে আপনি কি করবেন মোড়ল মশাই? এটা সত্য প্রকাশের আয়না। আপনার কিসের কাজে লাগবে? আমার অনেক কাজে লাগবে। আমি এটা অনেক দাম দিয়ে বিক্রি করব। এটা এখন আমার সম্পদ। কিছুদিন পরে গ্রামে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মোড়ল সাহেব সহ গ্রামের অনেক গুণী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। গ্রামের প্রায় সব মানুষই অনুষ্ঠানে আসে। অনুষ্ঠানটি গ্রামের খেলার মাঠে আয়োজন করা হয়েছিল। হঠাৎ রহিম সেই আয়নাটি নিয়ে সবার সামনে আসে। গ্রামবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন আমার কাছে একটি আয়না আছে। এই আয়নাটি সাধারণ কোনো আয়না নয়, এটি একটি সত্য প্রকাশের আয়না। এটি মানুষের ভেতরের রূপ, তার আসল চরিত্র উন্মোচন করে দেয়। আমি চাই সবার সামনে আমাদের মোড়ল মশাই এই আয়নাতে মুখ দেখুক, কারণ তিনি হলেন আমাদের গ্রামের সব থেকে ভালো মানুষ, সব থেকে সৎ মানুষ, যাকে আমরা খুব ভালোবাসি। আমি বিশ্বাস করি তার ভেতরের রূপও ততটাই সুন্দর ও নিষ্পাপ হবে। রহিমের এই কথা শুনে মোড়ল সাহেব কিছুটা ভয় পান। মোড়ল সাহেব মনের সাহস নিয়ে আয়নার সামনে দাঁড়ান। গ্রামের সব মানুষের চোখ তখন তার দিকে। মোড়ল সাহেব আয়নার কাছাকাছি আসতেই সেই ভয়ঙ্কর দৃশ্যটি আবার ফুটে ওঠে। তার চেহারার পরিবর্তে আয়নায় একটি বীভৎস শয়তানের প্রতিবিম্ব দেখা যায়। সেই শয়তান জিনের মতো দেখতে, চোখ দুটো রক্ত লাল, মাথায় শিং, দাঁতগুলো বড় বড় রাক্ষসের মতো। তার মুখে এক ভয়ঙ্কর হাসি। গ্রামবাসী এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। অনেকেই আঁতকে ওঠে, কেউ কেউ চিৎকার করে ওঠে। আয়নায় সেই শয়তানের প্রতিবিম্ব শুধু তার চেহারা নয়, তার কুকর্মগুলো একে একে ফুটিয়ে তোলে। দেখা যায় সে কিভাবে গরিব মানুষের জমি জোর করে দখল করে নিয়েছে, তাদের ভিটে মাটি কেড়ে নিয়েছে। সরকারি অনুমোদিত চাল যা গরিবের জন্য বরাদ্দ ছিল তা কাউকে না দিয়ে কিভাবে সে নিজের গোডাউনে মজুত করে রেখেছে। গ্রামবাসীকে কিভাবে ঠকিয়েছে, তাদের সাথে মিথ্যাচার করেছে, নিরীহ মানুষদের উপর কিভাবে অত্যাচার করেছে। এইসব দৃশ্য স্পষ্ট এবং জীবন্তভাবে আয়নায় ফুটে ওঠে।
গ্রামের মানুষ অবাক হয়ে যায়। তাদের এতদিনের বিশ্বাস শ্রদ্ধা এক মুহূর্তে চুরমার হয়ে যায়। মোড়ল সাহেবের ভালো মানুষের মুখোশ পুরোপুরি উন্মোচিত হয়। মোড়ল সাহেব বুঝতে পারেন এখন তার আর কোনো পালানোর পথ নেই। গ্রামবাসীদের চোখে ঘৃণা আর ক্ষোভের আগুন জ্বলছে। না না, এটা মিথ্যা, এটা সব মিথ্যা। এই আয়না জাদু করি, এটা সব বল দেখাচ্ছে। তিনি দ্রুত আয়না থেকে সরিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু উত্তেজিত গ্রামবাসী তাকে ছাড়ার পাত্র ছিল না। তাদের এতদিনের চাপা ক্ষোভ আর অত্যাচারের শিকার হওয়া যন্ত্রণা এক মুহূর্তে ফেটে পড়ে। ধর ওকে, ভণ্ড মোড়ল, শয়তান, এতদিন আমার ঘরে ঠকাইছে। অনেক গ্রামবাসী একসাথে মোড়ল সাহেবকে ঘিরে ধরে। গ্রামবাসীরা তাকে ধরে মারধর করতে শুরু করে। তাদের হাতে যাই ছিল তাই দিয়ে মোড়ল সাহেবকে আঘাত করতে থাকে।